ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা শেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি নিয়ে তালবাহানা। আরও জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবে সম্মতি ইসরায়েলের। এবং জানিয়ে দেব এবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে পাকিস্তানেও। আরও জানিয়ে দেব কমলার বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দেব জাতীয় সম্মেলনে হঠাৎ মঞ্চে এসে কমলার চমক, জয়ের অঙ্গীকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি নিয়ে তালবাহানা। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে নাটকীয় যেন থামছে না। মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় একাধিকবার বৈঠক হলেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। গত বছর 8 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে 8 বার চলেছে যুদ্ধবিরতির আলোচনা। ইসরায়েলের কঠিন শর্ত ও নানা তালবাহানায় থেমে গেছে সেসব প্রস্তাব। সোমবার নবমবারের মতো যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলে আসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। গাজায় যুদ্ধবিরতির এটাই শেষ সুযোগ বলেও জানান তিনি। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন ব্লিনকেন। গাজায় ইসরায়েলের আগ্রাসনের শুরুর পর থেকে যুদ্ধবিরতি নিয়ে একাধিক প্রস্তাব উঠেছে। কাতার, তুরস্ক, মিশর সহ যুক্তরাষ্ট্র ও যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় প্রথম যুদ্ধবিরতির আলোচনা শুরু হয় গত বছরের 22 নভেম্বর। সে সময় 4 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ওঠে। 150 জন বন্দী ফিলিস্তিনির বদলে 50 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি গাজায় মানবিক সহায়তাও দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতির এ প্রস্তাব সাময়িকভাবে মেনে নেন, তবে যুদ্ধ বন্ধের অস্বীকৃতি জানান তিনি। 4 দিন পর দখলদার ইসরায়েল আবার পূর্ণ মাত্রায় গাজায় আক্রমণ শুরু করে। এরপর যুদ্ধবিরতির দ্বিতীয় আলোচনা হয় গত বছরের ডিসেম্বরের 2 তারিখ। গাজার সশস্ত্র রাজনৈতিক বাহিনী হামাস জানায় যুদ্ধবিরতি নিয়ে পরবর্তী আলোচনা ভেস্তে যাচ্ছে, কেননা হামাস চাচ্ছিল ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ হোক এবং সব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হোক, কিন্তু এতেও ইসরায়েল অস্বীকৃতি জানায়। তৃতীয় যুদ্ধবিরতি আলোচনা কার্যকর হয়নি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কারণে। ডিসেম্বরের 10 তারিখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভেটো দিয়ে ওয়াশিংটন। এরপর মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় 3 ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় হামাস। সেখানে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, ইসরায়েল বন্দীদের মুক্তি, গাজায় মানবিক সহায়তায় প্রবেশ সহ আরও কিছু প্রস্তাব দেওয়া হয়, কিন্তু নেতানিয়াহু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। চলিত বছরের ফেব্রুয়ারির 20 তারিখে চলে চতুর্থ যুদ্ধবিরতি আলোচনা। এ সময়ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগতম জানান। অবশেষে মার্চের 26 তারিখ পঞ্চমবারের মতো যুদ্ধ শুরু হয়। ইউএনসি এর যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে তারা, কিন্তু ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সমর্থনও জানায় তারা। এরপর মে মাসের 7 তারিখে মিশর ও কাতারের মধ্যস্থতায় আবারও একটি যুদ্ধবিরতির প্রস্তাব আসে। সেই প্রস্তাবে বলা হয়েছিল ধীরে ধীরে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েল, পাশাপাশি গাজা পুনর্গঠনেও সাহায্য করবে, কিন্তু ইসরায়েল কখনোই পুরোপুরি যুদ্ধবিরতি চায়নি। এই প্রস্তাবের পর রাফাহ আক্রমণ শুরু করে ইসরায়েল। 31 জুলাই ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে আবারও থমকে যায় যুদ্ধবিরতির সপ্তমবারের আলোচনা। এরপর শেষমেশে অষ্টমবারের মতো প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত না করতে 5টি কঠিন শর্ত দেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো হামাসের সিদ্ধান্ত অতিক্রম প্রতিরোধ। সোমবার যুদ্ধবিরতির আলোচনাকে সামনে রেখে আবারও ইসরায়েল সফরে আসেন ব্লিনকেন বলেছেন, 7 অক্টোবর থেকে ইসরায়েলে মধ্যপ্রাচ্যে এটি আমার নবম সফর। এটি একটি চূড়ান্ত মুহূর্ত, জিম্মিদের বাড়ি ফেরানোর, যুদ্ধবিরতি চুক্তি করার এবং সবাইকে স্থায়ী শান্তি ও নিরাপত্তার দিকে নিয়ে যাওয়ার সবচেয়ে উপযুক্ত ও শেষ সুযোগ। তবে হামাস এ চুক্তি অগ্রগতি ভ্রমণ বলে মন্তব্য করেন, কারণ গাজা থেকে ইসরায়েলদের সম্পূর্ণরূপে প্রত্যাহার হবে কিনা সে বিষয়েও এখনো মত পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেছে হামাস। গাজায় যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবে সম্মতি ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল, এমন দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN
সিএনএন নিউজ এ তথ্য জানায়। অ্যান্টনি ব্লিনকেন জানান, প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে চুক্তি মেনে নেয়ার আহ্বানও জানিয়েছেন ব্লিনকেন। আগামী সপ্তাহে কায়রোর পরবর্তী বৈঠকে চুক্তির বিশেষ আশাবাদী তিনি। বলেন, চুক্তিতে দেরি হলে আরও জিম্মির মৃত্যু হতে পারে। অবশ্য এক সপ্তাহের মধ্যে চুক্তির বিষয়ে ব্লিনকেনের মতো ইতিবাচক মনোভাব দেখায়নি ইসরায়েলের ও হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অভিযোগ, ইসরায়েলকে আরও গণহত্যা পরিচালনায় সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফর সোমবার তেল আবিবের পৌঁছানো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে পাকিস্তানেও। এবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানেও। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছে শিক্ষার্থীরা। তবে কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছেন পাকিস্তানরাও? পাক গণমাধ্যমে দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশের ছাত্রদের আন্দোলন অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা। বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটা স্পষ্ট পাক রাজপথেও। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা। পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হতে নিয়ে মিছিল করেছে দেশটির ছাত্র জনতা। এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বলেন, আন্দোলনকারীরা মুসলিম নয়। গেল শুক্রবার দেশটির সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘাতগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা আইএফএস। 30 আগস্টের মধ্যে ইমরান খানের মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন। কমলার বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে প্রতারণার অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটস দলের প্রার্থী কমলা হ্যারিসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তার নির্বাচনী সমাবেশে ক্রমবর্ধমান জনসমাগম তার ইঙ্গিত দেয়। কিন্তু রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, কমলার সমাবেশে দেখা যাওয়া জনসমাগম ভুয়া। খবর সিএনবিসি। ট্রাম্পের দাবি, এআই প্রযুক্তি দিয়ে কমলা হ্যারিসের সমাবেশে জনসমাগম দেখানো হয়েছে। রোববার 11 আগস্ট এ অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটিও দেন ট্রাম্প। ট্রাম্প লেখেন, কেউ কি লক্ষ্য করেছেন যে কমলা বিমানবন্দরের প্রতারণা করছে? বিমানে কেউ ছিল না। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে তথাকথিত অনুসারীদের একটি বিশাল ভিড় দেখিয়েছিলেন, অথচ তারা কেউ সেখানেই ছিলেন না। রেফারেন্স হিসেবে ট্রাম্প 7 আগস্ট মিশিগানের একটি টারমাকে জড়ো হওয়া বিশাল জনতার চিত্র উল্লেখ করেন। সেখানে কমলা হ্যারিস বিমান থেকে নামার সময় তার সমর্থকদের উল্লাসের মতো দেখা যায়। এ বিষয়ে কমলা হ্যারিস প্রচার শিবির জানায়, ট্রাম্পের দাবি বানোয়াট। মিশিগানের হ্যারিসকে স্বাগতম জানাতে বিমানবন্দরে 15,000-এর বেশি মানুষ ভিড় করেছিল। সে সময় ছবিগুলো তোলা হয়, যা সম্পূর্ণ আসল। এদিকে সিএনবিসি ও ছবিগুলো যাচাই করে জনসমাগমের সত্যতা পেয়েছে। ওই দিন বাস্তবিকভাবে হাজারো মানুষ বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। এছাড়া গেটি ইমেজের ছবিতেও জনসমাগমের সত্যতা মেলে। গেটি ইমেজের ছবির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবি মিল পেয়েছে সিএনবিসি। নির্বাচন পর্যবেক্ষণ করে বলেছেন, কমলা হ্যারিসের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ট্রাম্প এবং এ ধরনের অভিযোগ করেছেন। মার্কিন নির্বাচনের ইতিহাসে প্রচালিত ষড়যন্ত্র তথ্যের আলোকে ট্রাম্প এমনটি বলেছেন। এর আগে জো বাইডেন সম্পর্কেও বিভিন্ন অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। তেমনি কমলা হ্যারিস ও তার প্রচার শিবিরও ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রচার করেছেন। তারাও ভোটারদের মধ্যে ট্রাম্প বিরোধী প্রবল করার চেষ্টারত। জাতীয় সম্মেলনে হঠাৎ মঞ্চে এসে কমলার চমক, জয়ের অঙ্গীকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস সোমবার রাতে দলের জাতীয় সম্মেলনে আচমকা উপস্থিত হন। সম্মেলনে অংশগ্রহণকারীরা তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় কমলা হ্যারিস আগামী নভেম্বর মাসের অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেন। সমবেত জনতার উদ্দেশ্যে কমলা বলেন, আমরা যুদ্ধ করি, আমরা জিতেই যাই। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় গতকালে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়। 4 দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পর
কমলা হ্যারিস বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়নপত্র গ্রহণ করবেন কমলা। জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছে কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়া সহ 8টি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতেই ব্যবধান মিটিয়ে ফেলেছেন। এটি তাকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি হিসেবে বাছাই করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং ত্রিদেশীয় ঐতিহ্যের কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রধান নারী প্রেসিডেন্ট।